জীবনে এই দ্বিতীয়বার শূকরের শব্দ বড় মধুর লাগলো আমার। আমি বুঝলাম তিনি আছেন, তিনি আছেন, তিনি এসেছেন। সকল রিপুর ঊর্ধ্বে যিনি, আমার রক্ষাকর্তা, আমার ইষ্ট দেবতা কাল ভৈরব। A dreadful goddess with lovely hair and human speech. এমনটাই আদিকবি হোমার বলেছেন সার্সির বর্ণনায়। আলুলায়িত রৌদ্র রঙের লাল চুল, দেবী হয়েও মানবিক ভাষ্য, এমনটাই সে, জাদুকরী সার্সি। পরাবিদ্যায় বিদুষী, প্রেমে মহান, কিন্তু ভালোবাসার চির পিপাসার্থা সার্সি কোনোদিন পাননি পিতা সূর্যদেবের স্বীকৃতি। তাই তার পরাবিদ্যাকে হাতিয়ার করে তিনি উদ্যত হয়েছেন মানবজাতির সর্বনাশ সাধনে। পৃথিবীর সকল শক্তি ও প্রাণের উৎস আপন পিতা সূর্যকেই তিনি করতে চেয়েছেন স্তম্ভিত। কি খতরনাক প্ল্যান, তাই না? এখন আপনারা হয়তো ভাবছেন, তারানাথ তান্ত্রিকের গল্প শোনাতে বসে গ্রিক মাইথোলজি টেনে আনলাম কেন? এই এমনি হাটে বাজারে, ফেসবুকে, টুইটারে হয়তো কখনো কারো কাজে লেগে গেল। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনাদের জন্য লেখক শ্রী কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প ঋতু সংহার। আজকের গল্প পাঠে আমাদের সঙ্গে ছিলেন এসো গল্প পড়ি ইউটিউব চ্যানেল থেকে প্রীতম। শুরু হচ্ছে ঋতু সংহার। ছোটবেলায় ভাবতাম এই যে ঋতুরা চলে যায় একের পর এক, তাদের জন্য কারো মন খারাপ হয় না। জানো তো, এই নিয়ে বাবা মা কম হাসাহাসি করেননি ছোটবেলায়। পাড়ার ছেলেরা মজা করে বলতো, এক মাঘে শীত যায় না, ওর জন্য দুঃখ করে কি করবি। শুধু বুঝতেন ঠাকুর দাদা, তার সঙ্গে আমার ভারী বনত, মেষ খেত। তোমরাও হয়তো ভাবছো গাঁজাখুরি গল্প পেতে বসতেই আমার সুখ, কিন্তু ওই যে ষষ্ঠেন্দ্রিয়। তোমাদের সেই সাধুর কথা তো বলেছিলাম, আমার ছেলেবেলায় যিনি আমাদের গ্রামে এসেছিলেন, প্রথম আমার ষষ্ঠেন্দ্রিয়ের প্রাবল্যের কথা বলেন। অমন শুধু আমার নয়, অনেকের এমন অদ্ভুত ক্ষমতা থাকে। অনেকবার হয়েছে এমন, হয়তো মাঘের শেষে মাঠের এক পাশে দাঁড়িয়ে আছি, আম গাছে নতুন পাতা ছেড়েছে, ভারী মিঠে সবুজ রং, মন ভারী ভালো লাগার কথা সেই রং দেখে। কিন্তু আমার মনে হয় আমি ওই সবুজ রঙে মৌসুমি ফুলের ঝরে যাওয়ার কান্না দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি উত্তরে হাওয়ার বিদায় বেলার দীর্ঘশ্বাস। বিশ্বাস করো, এমনটা হতো। তারানাথ থামলেন। চারির খোকাটি দৌড়ে এসে তার কোলে উঠে বসল। একটি খেলনা মোটর গাড়ির বায়না তার অনেক দিনের। কিশোরী আবার তারানাথকে না জানিয়েই সেটি কিনে এনেছে চাঁদনি থেকে। প্রথম দিকে এসব অযাচিত উপহারে বিরক্তই হতেন তারানাথ, অপ্রস্তুত হতেন খানিকটা। এখন আর উচ্চবাচ্য করেন না। হয়তো বয়সের ভারে সর্বংসহা হয়ে পড়েছেন, কিংবা এমনও হতে পারে আমরা তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছি। আর হব নাই বা কেন? চারি আমাদের সামনেই পুতুল খেলতে খেলতে বড় হলো। তারপর পুতুল খেলনাপাতি সব ফেলে আমাদের সামনেই সংসার জীবনে প্রবেশ করল। তার খোকার যা বয়স, সে বয়স থেকে সে আমাদের কাছে লেসের ফিতে, পুতুলের বিয়ের মালার বায়না করে বড় হয়েছে। তাই কোনো ভালোবাসা বা স্নেহের উপহার তাদের হাতে তুলে দিতে আমাদের কোনো কুণ্ঠা হয় না। তারানাথেরও হওয়ার কথা নয়। মহানগরীর বুকে বসন্তের আগমন খুব একটা বোঝা যায় না, তবুও ঠান্ডা গরম মেশানো দু এক ঝলক হাওয়া ঢুকে পড়ে জানলা দিয়ে।
লেকের পাশে দাঁড়ালে গাছের ডালে খুব নরম রোদের নিম হলুদ ছোপ লেগে যায়। বসন্ত বেশ বোঝা যায় তখন। বুকের ভেতরটা কেমন একটা করে ওঠে। আমাদের কিশোর বেলায় ফেলে আসা গ্রাম দেশ, সেই ছোট্ট নদী, গোচারণের মাঠ, সব এক লহমায় দিগন্ত জুড়ে আসে। সেখানে আর ফেরা হলো না আমাদের। কলম পিষতে পিষতেই বার্ধক্যের দোরগড়ায় এসে পৌঁছলাম। এখন বেশ বুঝি এই শহর আমাদের বড় আপন হয়ে পড়েছে। দেশে গিয়েও আর মন টিকবে না। তারানাথের কাছে প্রথম প্রথম তার গল্পের লোভে আসতাম। তার গল্পের শিহরণের সঙ্গে বাংলার গ্রামের, তার মাটির গন্ধ জড়িয়ে থাকত। আমারও মনে পড়ে যেত আমার গ্রামের বাড়িটির কথা। বেশ আরাম বোধ হতো। তারানাথের জামাইয়ের বদলির চাকরি। পশ্চিমের কোনো একটা শহরে যেন সে সুপারভাইজার হয়ে গেছে কোলফিল্ডে। এখনও কোয়ার্টারটি ঠিক গুছিয়ে উঠতে পারেনি বলে চারিকে তার বাপের কাছে রেখে গেছে। 2-1 দিনের মধ্যে তো চিঠি আসার কথা। চারি গোছগাছে ভারী ব্যস্ত। অবশ্য মাঝে মাঝেই আমাদের মুড়ি, চা, শশা ইত্যাদির যোগান দিতে কোনো খামতি নেই। তোমাদের একটা ঘটনার ব্যাপারে বলা হয়নি আজ পর্যন্ত। বড় আশ্চর্য সে ঘটনা। এতে আমার সেরকম কোনো ভূমিকা ছিল না, একমাত্র দর্শক হওয়া ছাড়া। কিশোরী তাড়াতাড়ি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে 2টি টান দিয়ে তারানাথ কিছুক্ষণ চোখ বুজে চুপচাপ বসে রইলেন। লাইটারটি তার জামাইয়ের দেওয়া। আমাদের মেঠো তারানাথের জীবনে বেশ একটি পালিশ পড়েছে তার জামাইয়ের জন্য। বেশ ভালোই লাগে এই পরিমিত পরিবর্তন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেবার উত্তরবঙ্গে একটিবার যাওয়া মনস্থ করলাম। ইচ্ছে ছিল হিমালয় দেখার। সব তন্ত্রের উৎপত্তি যিনি, সেই দেবাদিদেবের পূর্ণ বাসভূমি দেখা হয়ে ওঠেনি তখনও। শিয়ালদা স্টেশনে বসে আছি, রাতের গাড়ি। আমার ঠিক পাশটিতে একটি পরিবার। অল্প বয়সী একটি পুরুষ, সঙ্গে একটি মেয়ে, বোধহয় তার স্ত্রী, আর একটি ছোট খোকাও রয়েছে সঙ্গে। সে ভারী চঞ্চল। তাকে নিয়ে মেয়েটি বড় নাকাল হচ্ছে। এক্ষেত্রে যা হয় আর কি, মেয়েটির যাবতীয় রাগ গিয়ে পড়ছে তার স্বামীর উপর, আর সে বেচারা ভারী অপ্রস্তুত হয়ে চেষ্টা করছে সাফাই দেওয়ার। আমার ভারী আমোদ হলো। খোকাটিকে কাছে ডেকে বললাম, খোকা, চাঁদ দেখবে? দুরন্ত শিশুটি আমার গম্ভীর গলা শুনে থমকে দাঁড়ালো। আমার চোখের দিকে আয়ত চোখে তাকালো। কি বলবো তোমাদের, তার চোখের দিকে তাকিয়ে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, সে এক আশ্চর্য অনুভূতি। মানুষের 2 চোখের মাঝামাঝি কপালে থাকে উষ্ণিষ চক্র। সে সম্পূর্ণ কুলকুণ্ডলিনীকে নিয়ন্ত্রণ করে। সেটি জাগ্রত হলে এক অদ্ভুত আলো দেখা যায় বাইরে থেকেই। তাই যোগী বা সিদ্ধ পুরুষেরা কপালে তিলক বা লাল টিকা পরেন। আমি বললাম, টিকার কাজ কি? তারানাথ 2 হাত কোচলে একটু ভাবলেন, তারপর বললেন, একটু অন্য দিক দিয়ে বললে ভালো বুঝবে তোমরা। বন্দুকের গুলির মধ্যে অসীম শক্তি লুক্কায়িত থাকে, কিন্তু বন্দুক ছাড়া তার কি দাম? শূন্য। তুমি যদি হাতে করে একটি গুলি কারো বুকে ছুঁড়ে দাও, তার কি কিছু হবে? হবে না। সেটিকে লক্ষ্যে পাঠানোর জন্য একটি ক্ষেপণ যন্ত্রের প্রয়োজন। সে বন্দুকও হতে পারে, পিস্তলও হতে পারে। তিলক বা টিকাও সে যন্ত্রেরই কাজ করে। যোগী পুরুষের যাবতীয় শক্তি টিকার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য পায়, দিশা পায়। কিশোরী বলল, তত্ত্ব ছাড়ুন, তারপর কি হলো শুনি? তারানাথ তার দিকে তাকিয়ে বললেন, নিজেরাই প্রশ্ন করো, আবার নিজেরাই হুড়ো দাও।
যাই হোক, ছেলেটির কপালে সে আশ্চর্য জ্যোতি দেখতে পেলাম, যে জ্যোতি জাগ্রত করার জন্য সাধককে শত সহস্র তপস্যা, অধ্যয়ন, নিয়মানুগ জীবন যাপন করতে হয়, তাও বেশিরভাগ ক্ষেত্রেই তা রয়ে যায় অধরা। শিশুটির কপালে ওরকম জ্যোতি দেখে আমার বিস্ময়ের অবধি রইল না। ছেলেটির বাবা মায়ের মুখ দেখে বুঝলাম তারা অতি সাধারণ মানুষ, তাদের চোখে এ জ্যোতি ধরা পড়েনি এখনো। আমি পুরুষটিকে বললাম, তোমরা কি কলকাতায় থাকো না কোনো কাজে এখানে এসেছিলে? আমার মুখের দিকে তাকিয়ে পুরুষটি কিছুক্ষণ চুপ করে রইল। অপরিচিত মানুষের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে তার কিছু বাদ ছিল হয়তো। আমি মৃদু হেসে বললাম, চিন্তা করো না, তোমার ছেলে একদম সুস্থ আছে। পুরুষটি তো চমকে উঠলই। তার স্ত্রী শিশুটিকে কোলে তুলে নিয়েছিল, সেও থমকে দাঁড়াল। গাড়ির খবর হয়েছিল দার্জিলিং মেল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। পরিবারটির লটবহর বিশেষ কিছু ছিল না, একটি সবুজ রঙের ছোট ট্রাঙ্ক আর ছেলেটির কাঁধে একটি ব্যাগ। আমার জেনারেল বগির টিকিট, সেখানে আবার ঠাসাঠাসি ভিড়। ঠেলে ঠুলে উঠলাম, বসার একটা জায়গাও পেয়ে গেলাম। পরিবারটি সামনের দিকে এগিয়ে গেল, তাদের নিশ্চয়ই রিজার্ভ করা টিকিট। আপনিও তো ইচ্ছে করলে রিজার্ভ করতেই পারতেন সিট। সাধু সন্ন্যাসীরা শুনেছি তেমন পেয়েই থাকেন বা থাকতেন। তারানাথ শ্লেষটি এড়িয়ে গেলেন। কিশোরী যে পরিহাস ছলে কথাটি বলেছে তা আমরা সবাই জানতাম। সাধু সন্ন্যাসী সেজে অতিরিক্ত সুবিধে নেওয়ার লোক তারানাথ নন। মিনিট 5 বাকি আছে ট্রেন ছাড়বে, ঠিক সেই সময় পুরুষটিকে দেখলাম আমাদের কামরার জানালার দিকে উঁকি ঝুঁকি মারছে। আমাকে দেখেই হাত নাড়াল। আমার সিটের খুব কাছেই কামরার দরজা। উঠে গিয়ে তাকে বললাম, আরে ট্রেন ছেড়ে দেবে, তুমি এখানে কি করছো? সে হাত জোড় করে বলল, ঠাকুরমশাই, আমাদের একটা অতিরিক্ত সিট আছে, আপনি দয়া করে আমাদের সঙ্গে আসুন। আমি কুণ্ঠিত গলায় বললাম, আরে না না, সে কি করে হয়, তোমাদের অসুবিধে হবে। কাতর কণ্ঠে পুরুষটি সিগন্যালের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আমার ছেলে একটা সিটে ঘুমিয়ে পড়লে তার পাশে বসেই আমার স্ত্রী যেতে পারবেন। আপনি দয়া করে আসুন আমার সঙ্গে, আপনাকে আমার খুব প্রয়োজন। এমন অবস্থায় বেশি ভাববারও সময় থাকে না। বাচ্চা ছেলেটির প্রতি আমারও আকর্ষণ খুব একটা কম নয়। দুর্গা বলে নেমে পড়লাম। পুরুষটির নাম মাধব ভট্টাচার্য। উত্তরবঙ্গের বন পাহাড়ের মধ্যে একটি ছোট্ট গ্রাম লাটপঞ্চর, সেখানেই তার বাস। পাহাড় প্রেমীরা ঘুরতে আসে সেখানে। হোটেল টোটেল তেমন নেই ওদিকটায়। একটি সুন্দর পক্ষী নিবাস আছে, আছে কুয়াশা মোড়া নীল পাহাড়, সিংকোনাগার চাষ হয় কিছু কিছু। মাধবের ঠাকুরদা একসময় সাহেবদের চা বাগানের ম্যানেজার হয়ে এসেছিলেন এই অঞ্চলে। স্বাধীনতার পর মালিকানা হস্তান্তর হলে সাহেবরা জমি জমা বেচে স্বদেশে ফিরে যান। মাধবের ঠাকুরদাদার মনে সেই যে হিমালয় গেঁথে বসল, তিনি আর ফিরতে পারলেন না। লাটপঞ্চরে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিলেন। সেই থেকেই মাধবের পরিবারও ওখানেই আছে। মাধবের স্ত্রী পরমা। লম্বা চুল কোমর ছাপিয়ে নেমেছে মেয়েটির। ভারী নরম মনের মেয়ে, সর্বদাই হাসি হাসি মুখ। তার মুখের দিকে চাইলে বড় শান্তি পায় প্রাণ। শুধু চুলের রংটা চোখে বড় লাগে। চুলের এমন টকটকে লাল রং আমি আগে কোথাও দেখিনি। দুর্গাপুর পার হতে রাত 12টা বাজল। আমার রাতের আহার তো তোমরা জানোই, তা বরাবরই সামান্য। আখের গুড় সহযোগে দুটি চিড়ে মুড়ি চিবুতে চিবুতে মাধবকে বললাম,
তোমাদের সঙ্গে তো চললাম, কিন্তু এখনো সমস্যাটি শোনা হলো না যে। পরমা তার ঘুমন্ত ছেলেটির মাথা কোলে নিয়ে বসেছিল। বাইরে ঝমঝম করছে রেলগাড়ির ছুট। আমার কথা শুনে তার মুখে ভয়ের ছাপ পড়ল। মাধবের মুখের দিকে তাকিয়ে মেয়েটি একবার ঢোক গিলল। মাধবের খাওয়া হয়ে গিয়েছিল, শুকনো খাবার। গামছায় হাত মুছে আসন পিড়ি হয়ে বসল সে। তারপর আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, ঠাকুরমশাই, বছর সাতেকের কোনো বাচ্চাকে অনর্গল সংস্কৃত শ্লোক আউড়ে যেতে শুনেছেন কোনো দিন? আমি একটু সময় নিয়ে উত্তর দিলাম। বললাম, দেখো মাধব, এসব পরিস্থিতির ওপর নির্ভর করে। সেকালের ছেলেরা ব্রহ্মচর্যাশ্রমে এর চেয়েও কম বয়সে শুনে শুনে বেদাদি গ্রন্থ শিখে ফেলত। তাছাড়া যদি জন্ম থেকে আপনজনের পূজা অর্চনা দেখে আসে বা শুনে আসে, এমন হওয়া আশ্চর্য কিছু নয়। মাধবের চোখ জল জল করে উঠল। উত্তেজিত গলায় সে বলল, ঘটনাটা বিশদে বলি শুনুন। গত বছর আশ্বিন মাসের দিকটায় প্রথম ঘটনাটা ঘটে। আমাদের বাড়ি গ্রামের বাইরের দিকে একটু উঁচু জায়গায়। পুজোর আগে একটি পরিবার বর্ধমানের ওদিক থেকে সপ্তাহখানেকের জন্য এসেছেন। তারা স্বামী আর স্ত্রী। আমার ছেলের নাম সঞ্জয়, আমরা তাকে খোকা বলেই ডাকি। সেই দম্পতি যখন প্রথম আমাদের বাড়িতে এলেন, তখন আমি বাইরে ছিলাম। পরমা তাদের ঘর, খাবার আর স্নানের জলের ব্যবস্থা করে রান্নাবান্নার দিকে মন দিয়েছে। আমি ফেরার পথে দেখি কালীঝোড়ার পাশে খোকা দাঁড়িয়ে। একটু অবাকই হলাম। এত দূর এখনো পর্যন্ত খোকা একা কোনোদিন আসেনি, স্বাভাবিকও নয়। পথ বলতে একটা সরু দাগ মাত্র। কালীঝোড়া যেখানে বড় রাস্তা পার হয়, সেখান থেকে ঝোড়ার একটা অংশ পর্যন্ত যাও বা চলনসই, ভাদ্র আশ্বিনে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত তা চলার যোগ্য থাকে না। গাড়ি বড় রাস্তায় ছেড়ে দিয়ে পায়ে হেঁটে লট পঞ্চরে পৌঁছতে হয়। বড় পিছল আর দুর্গম সে পাহাড়ি বুনো পথ। আমি সাত তাড়াতাড়ি খোকাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এত দূর এসেছো কেন বাবা? খোকা মুখে আঙুল দিয়ে বলল, 3 জন এসেছে, 2 জন খুব ভালো, বুড়ো লোকটা পচা, রাগী রাগী, এত বড় দাড়ি, কেমন ধোঁয়া ধোঁয়া। আমি একটু অবাকই হলাম। নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষকে ধূমপান করতে দেখেছে সে। এ তো স্বাভাবিকই, আগেও এমন আবাসিক দেখেছে খোকা, এমন তো কোনোদিন বলেনি। আর পাহাড় জঙ্গল পার হয়ে এত দূর পথ সে চিনলই বা কী করে? তাকে সাত তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটলাম। মনটা একটু খচখচ করতে লাগলো। বাড়ি পৌঁছানোর একটু আগে একটা জায়গায় বিঘা 2 সিংকোনা হয়ে আছে। তার পাশে একটা পাথরের ঢাল খাড়া হয়ে উঠে গেছে। হাতকুড়ি ওপরে একটা গুহা মতো জায়গা দেখলাম। আজন্ম এখানেই রয়েছি, কোনোদিন জায়গাটা চোখে পড়েনি। আর সেখানে পৌঁছানোর পর পাথরের গায়ে দেখলাম শ্যাওলা জমে আছে। একেই গাছপালা ভেদ করে রোদ পৌঁছয় না, তাই আবার বর্ষা সবে গেছে। খোকা সেদিকে চুপ করে তাকিয়ে আছে। তার চোখ স্থির, পলক পড়ে না। হঠাৎ ফিসফিস করে সে বলল, ধোঁয়া, কত ধোঁয়া। খোকা বন পাহাড়ি মানুষ। পাহাড়ি কুয়াশা আর মেঘ তার কাছে নতুন কিছু নয়। আমি একটু হেসে বললাম, দূর, ও তো মেঘ কুয়াশা, এ তো তুমি আগেও দেখেছ। খোকার চোখের দৃষ্টি স্থির। সে মাথা নাড়ল, বলল, না, ধোঁয়া, খুব ধোঁয়া, পর্বত বহ্নিমান ধুমাত। চির পরিচিত আমার গ্রামের পথ, সেই পরিচিত গাছের সারি। তা সত্ত্বেও সত্যি বলছি ঠাকুরমশাই, আমার সারা দেহে
কেমন এক অদ্ভুত অনুভূতির স্রোত বয়ে গেল। তার উপর খোকার মুখের বিশুদ্ধ সংস্কৃত শ্লোক শুনে বিস্ময়ের পরিবর্তে ভয়ে আমার হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। আমি বললাম, ও কথাটির অর্থ জানো মাধব? মাধব দুদিকে মাথা নাড়াল। পরমার মুখের দিকে তাকিয়ে বুঝলাম সেও জানে না। বললাম, শ্লোকটির অর্থ ধোঁয়ার দেখা পাওয়া মানেই কোথাও না কোথাও আগুন লেগেছেই, বিপদের আগাম সংকেত। যাই হোক, তারপর? খোকাকে নিয়ে বাড়িতে এলাম। সে তার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি হেসেলে পরমার কাছে গেলাম। সে রান্না নিয়ে ব্যস্ত। স্বাভাবিক সুরে তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, আর কিছু আনতে হলে বলো, বেলাবেলি কালীঝোড়া বা মংপুর বাজার থেকে আনিয়ে নেব। ডালে ফোড়ন দিয়ে সে বলল, ডিম আর মুরগি তো আনতেই হবে, পারলে কিছু ফুলও নিয়ে এসো। তারা বোধহয় নতুন বিয়ে করে এসেছেন, খুশি হবেন। আর বয়স্ক যিনি এসেছেন তার জন্য? পরমা অবাক হয়ে তাকালো আমার দিকে। কার কথা বলছো? আমি বললাম, কেন, ওদের সঙ্গে যে বয়স্ক মানুষটি এসেছেন তিনি। পরমা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর রাগী গলায় বলল, রঙে উঠাল দেয় নাকি থেকে থেকে? যাও, দরকারি জিনিসগুলো নিয়ে এসো। আমি কেমন ভেবলে গেলাম। খোকা তবে কাকে দেখেছে? বানিয়ে বলার মতো বুদ্ধি তো তার নেই, তেমনি মস্করা করার মতো দুর্বুদ্ধিও তো হবে না তার। খোকা বারান্দায় বসেছিল। আমাকে বেরিয়ে যেতে দেখে গম্ভীর গলায় বলল, বাবা, টর্চ নিয়ে যাও। আমি একটু বিরক্তই হলাম। এই তো মংপু 1.5 ঘন্টার পথ, যাওয়া আসা মিলে জোর 4 ঘন্টা। দুপুর 2টোর মধ্যেই ফিরে আসতে পারবো। এতে টর্চ নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। যদিও খোকা একেবারেই জ্বালাতন করে না, তবুও একটু ধমকে সুরেই বললাম, মাকে বিরক্ত করো না কিন্তু, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। খোকা আর কিছু বলল না। আমি কালীছড়ার দিকে রওনা দিলাম। সেখান থেকে মংপুর বড় বাজারে যাওয়ার গাড়ি মিলবে। নির্জন পথ। এই আশ্বিনে পাহাড়ের গায়ে আশ্চর্য সব ফুল জন্মায়। কত রং তাদের, কত গন্ধ। যারা বেড়াতে আসেন তারা বেশ জানেন তাদের নাম। আমাদের গ্রাম দেশের ফুল, ওদিকে আমরাই তাদের চিনি না। একটা ফুলের নাম তো সেবার শুনলাম, আমাকে ভুলে যেও না। কলকাতার মানুষ পারেনও বটে। যা হোক একটা নাম তারা জুড়ে দেন ফুল পাখির পেছনে। ও আমাদের না জানাই থাক, প্রতিবেশীর নামে আবার কাম কি? তারা তো আমাদের বাপ কাকার মতোই আত্মীয় স্বজন। এটা সেটা ভাবতে ভাবতে চলেছি। মিঠে মিঠে গন্ধ, একটু শীত শীত বাতাস। হঠাৎ মনে হলো চারদিক বড় নিস্তব্ধ। কিছু আগেই রকমারি পাখি ডাকছিল গাছে গাছে। তক্ষকের ডাক শোনা যাচ্ছিল থেকে থেকে। এখন তারা সম্পূর্ণ চুপ। আমার মনে হলো উঁচু কোনো জায়গা থেকে কেউ আমার ওপর খুব মন দিয়ে তাকিয়ে আছে। এতটাই প্রখর সে দৃষ্টি যে তার প্রভাব আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি আমার সমস্ত দেহ দিয়ে। চট করে ওপরের দিকে তাকালাম। না, কেউ কোথাও নেই। হঠাৎ খেয়াল হলো, এ তো সেই গহ্বরটা খোকাকে নিয়ে ফেরার পথে যা হঠাৎই গজিয়ে উঠেছিল। জানেন ঠাকুর মশাই, আমি জানি ওই গহ্বরের ভেতরে কি আছে তা জানার জন্য দাঁড়িয়ে থাকলে হবে না। আমাকে বাড়ির আবাসিকদের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরতেই হবে। তবুও মনের ভেতরে কেমন একটা অপ্রতিরোধ্য টান অনুভব করলাম। কেমন একটা নিজের অজান্তেই পেছল পাথরে পা দিয়ে খাজে খাজে পা রেখে ওপরে উঠে যেতে লাগলাম। আপনাকে কি বলবো, এই দেখুন এখনো গায়ে কাঁটা দিচ্ছে। গুহার মুখে পৌঁছতেই একটা তীব্র গন্ধ আমার নাকে এসে লাগলো। বাজে গন্ধ নয়, তীব্র মিষ্টি গন্ধ। শিশুর মুখে দুধের সঙ্গে
কর্পূর আর চন্দন মিশে গেলে যে গন্ধ সৃষ্টি হয়, খানিকটা সেরকম। এতই তীব্রতার মিষ্টতা যে আমার মাথা ঘুরতে লাগলো, হাত পা অবশ হয়ে এলো। পাথরের গায়ে হাত রেখে দাঁড়ালাম, আর গুহার ভেতর থেকে তখন একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলেন। তার সাদা চুল, সাদা দাড়ি, গলায় বিরাট রুদ্রাক্ষের মালা। ভয় পাওয়ার মতোই তার বহিরাঙ্গ, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মাধব চুপ করে গেল প্রবল উত্তেজনায়। আমি জিজ্ঞাসা করলাম, কেন বলো তো, কি ছিল তার চোখে? মাধব পরমার দিকে তাকালো একবার। সেও প্রবল উৎকণ্ঠায় চুপ করে আছে। খোকা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আবার প্রশ্ন করলাম, কই বললে না তো? মাধব কাঁপা কাঁপা গলায় বলল, সে চোখ আপনিও দেখেছেন ঠাকুরমশাই। ট্রেনের কামরায় বজ্রপাত হলো যেন। ট্রেন বোধহয় কোনো স্টেশনে ঢুকছিল। ব্রেক কষার ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ট্রেন তখনও গড়াচ্ছে। আমার মনে হলো পৃথিবীও যেন থামতে চলেছে। নৈশব্দ ভেঙে আমি প্রথম কথা বললাম, সে চোখ আমি দেখেছি বলছো? তা সে মানুষটি কি বলল তোমায়? আরও একবার পরমার দিকে তাকিয়ে নিয়ে মাধব আমাকে বলল, তিনি বললেন, বাবা, বললাম তোমাকে টর্চ নিয়ে আসতে, শুনলে না? এখন গুহার অন্ধকারে পথ চলবে কি করে? আমি আঁতকে উঠলাম। দার্জিলিং মেল একবার নড়ে উঠেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। লটপঞ্চর পৌঁছতে হলে আগে কালীঝোড়া পৌঁছতে হয়। শিলিগুড়ি স্টেশন থেকে বিধান মোড়ের দূরত্ব খুব বেশি নয়। একা হলেই হেঁটেই চলে যাওয়া যেত। তবে সঙ্গে মহিলা আছেন, আছে একটি শিশু, আর সামান্য লটবহরও পথ চলার সময় অসম্ভব রকম ভারী বোধ হয়, সে তো তোমরা জানোই। রিক্সা চড়ে বিধান মোড়ে পৌঁছলাম। সেখান থেকে শালুগাড়া মোড়ের গাড়ি পাওয়া যায়। এক জ্বালা! দার্জিলিং গ্যাংটকের মতো বেশি দূরত্বে যাওয়ার কাতারে কাতারে গাড়ি মিললেও কাছাকাছি দূরত্বগুলোর জন্য তোমাকে যেতে হবে কেটে কেটে। সে তুমি সেবক, কালীঝোড়া, মালবাজার যেখানেই যাও না কেন। শালুগাড়া থেকে সেবক রোড ধরলে ঘন্টা দেড়েকের মধ্যে কালীঝোড়া পৌঁছানো যায়। তীরের গতিপথের মতো সোজা পথ ছুটে গেছে পাহাড়ের অন্দরমহলের দিকে। অযোধ্যা, বাঘমুন্ডি, ছোটনাগপুরের পাহাড় আগেও দেখেছি, কিন্তু হিমালয়ের রূপ দেখে ও যে কি বলে কবির ভাষায়, চিত্রার্পিত পথ, তেমনটা হয়ে বসে রইলাম। ডুয়ার্সের বন দুদিকে ছড়িয়ে আছে, আর তারই মাঝখান দিয়ে সীমান্তিনী সিথির মতো পথ। পথের পাশেই তিস্তা কিছুক্ষণ ছুটে চলল নতুন অতিথি দেখতে আসা ছোট্ট মেয়েটির মতো। তারপর আবার কখন যেন পাথর খেলা মনে পড়ায় হারিয়ে গেল বন পাহাড়ের অন্তরালে। কিশোরী আরেকটি সিগারেট তারানাথের হাতে দিয়ে বলল, আপনার এই কবি রূপটি তো আগে বিশেষ ধরা পড়েনি ঠাকুরমশাই। অন্দরের দিকে একটি সাবধানতার দৃষ্টিতে দেখে নিয়ে তারানাথ সিগারেট ধরালেন। তারপর ধোঁয়া ছেড়ে বললেন, স্থান মাহাত্ম্য, বুঝলে কি না? ও সৌন্দর্য দেখে তুমি যাই বলবে তাই কবিতা কবিতা শোনাবে। তারপর যা বলছিলাম, আমাদের একটা পাশে দাঁড় করিয়ে মাধব কিছু কেনাকাটা করতে গেল। চারদিকে উঁচু উঁচু গাছ, কখনো মেঘ, কখনো রোদ। হঠাৎই সঞ্জয়ের চোখে আমার চোখ পড়ল। ঘাড় কাত করে সরল দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছুটা অস্বস্তি লাগলেও
সে ভাব গোপন করে বললাম, তোমাদের বাড়ি যাচ্ছি জানো তো। সে মৃদু হেসে বলল, তুমি ভালো লোক, তোমার মালায় পদ্মের গন্ধ। পরমা আমার মুখের দিকে একবার তাকালো, তারপর খোকাকে বলল, এই তুই পদ্ম কবে দেখেছিস যে এইসব বলছিস? আমি পরমাকে থামিয়ে দিয়ে বললাম, খোকা ঠিকই বলেছে মা, আমার গলার এ মালা পদ্ম বীজ দিয়েই তৈরি। তা বাবা, তুমি পদ্ম কোথায় দেখেছো? খোকা মিটি করে হাসতে লাগলো, তারপর ফিসফিস করে বলল, তোমার মন্ত্র নেওয়ার দিন আসছে আবার। আমার মন্ত্র নেওয়ার দিন? আমার বোধশক্তি প্রবল বলেই জানতাম। স্বয়ং কাল ভৈরবকে আমি সামনে থেকে দেখেছি, পেয়েছি মধুসুন্দরী দেবীর ভালোবাসা। মাতঙ্গিনীর যোগবলের কারসাজিতে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তা সত্ত্বেও এই অষ্টম বর্ষীয় বালকের মৃদু হাসি ভরা কথায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। পাহাড়ের গায়ে বেড়ে ওঠা শাল গাছগুলোর মাথা হঠাৎ মেঘে কালো হয়ে এলো, ধোঁয়াটে ধূসর মেঘ। মাধব একটি পাহাড়ি লোকের মাথায় মালপত্র তুলে দিয়ে এগিয়ে এলো। আমরা লোকটির পিছু পিছু পাথুরে কাঁচা রাস্তা ধরলাম। মেঘলা আকাশ বলেই হয়তো পাখি কম ডাকছে। তার মায়ের হাত ধরে খোকা হাঁটছে আনমনে। তার দিকে তাকালেই আমার মনটা অসম্ভব ভারী হয়ে উঠছে। মনের এ ভার যে অশুভ চিন্তাজনিত বা আশু অমঙ্গলের ভীতি তা কিন্তু নয়। আবার সে ভয় ছেড়েও ফেলতে পারছি না। সঞ্জয়কে ঘিরে এক প্রবল চৌম্বকীয় শক্তি তরঙ্গ আমি অনুভব করতে পারছি। দেখতে পাচ্ছি সে তরঙ্গমালার মুহুর্মুহু পরিবর্তন। কখনো সে শ্বেতশুভ্র আলোকে সমুজ্জ্বল, আবার পর মুহূর্তেই ঘোর কৃষ্ণবর্ণ। চলতে চলতে আমরা পথের পাশের সেই সিংকোনা বনটির কাছে পৌঁছলাম। আমি জায়গাটি চিনতে পেরে দাঁড়িয়ে পড়লাম। চতুর্দিক নিস্তব্ধ। পাখপাখালি দূরের কথা, বুনো পোকামাকড়ের তো কয়েকটি নির্দিষ্ট ডাক শোনা যায়, তাও সম্পূর্ণ নিশ্চুপ। দু একটি পাতা পড়লেও যেন বোমা ফাটার শব্দ হচ্ছে। মুটে সহ খোকা আর পরমাকে রওনা করে দিয়ে মাধব আমার কাছে ফিরে এলো। গুহামুখের পাথরের গায়ে কালো কালো ছোপ, আর সেই ছোপগুলি নির্দিষ্ট বৃত্তাকার আকারে ঘিরে রয়েছে প্রবেশদ্বারটিকে। আমাকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাধব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হয়তো আমি নিজে থেকে কিছু বলবো সেই অপেক্ষায়। আমার দিক থেকে কিছু উচ্চবাচ্য লক্ষ্য না করে সে অসহিষ্ণু গলায় বলল, কি বুঝছেন ঠাকুরমশাই? আমি বললাম, বাইরে থেকে তো কিছু বোঝা সম্ভব নয়। খুবই স্বাভাবিক একটা পাথুরে গহৎ ছাড়া আর তো কিছুই তেমন বোঝা যাচ্ছে না। কিন্তু গুহাটাই তো আশ্চর্য। আজীবন এ পথে যাতায়াত করছি, এই গুহা কোনোদিন চোখে পড়েনি। আমি তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের এদিকে তো শুনেছি ঘন ঘন ভূমিকম্প হয় আর ভূমিধসও নামে। হ্যাঁ, তা তো হয়ই। তেমন কোনো কারণেই হয়তো ওই গুহার জন্ম। তাই যদি হবে, সেই স্থানচ্যুত পাথরটি তবে যাবে কোথায়? চারিদিকে যেসব শিলাখণ্ড পড়ে আছে তা তো বোধহয় গত 30 বছর ধরে একই আছে। আর গুহার 3 দিকে খাড়া পাহাড়, শুধু এই দিকেই তার ঢাল। পাহাড় বেয়ে তো আর পাথর উঠে যেতে পারে না। গুহামুখের কালো ছোপগুলি কি সেদিন ছিল? মাধব খুব মনোযোগ সহকারে সেগুলির দিকে দেখে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ ছিল, তবে এত স্পষ্ট ছিল না তারা। আমি কলকাতায় যাওয়ার সময়ও দাগগুলো এতটা স্পষ্ট ছিল না। আমার মনে একটা কল্পনার উদয় হচ্ছিল।
তা যদি সত্য হয়, পৃথিবী তথা সৌরমণ্ডলের ধ্বংস অনিবার্য। সেক্ষেত্রে আমি কেন, পৃথিবীর শ্রেষ্ঠ সিদ্ধ পুরুষদেরও কিছু করার থাকবে না। বুকটা কেমন ঠান্ডা হয়ে এলো আমার। তবুও অতি কষ্টে সে প্রবল উৎকণ্ঠা গোপন করে মাধবকে জিজ্ঞাসা করলাম, সেদিন গুহার ভিতরে কি ঘটলো তারপর? মাধব একটা বড় পাথরের ওপর বসে পড়ল ধপ করে। পাঞ্জাবির পকেট থেকে একটা রুমাল বার করে মুখ মুছতে লাগলো বারবার। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো চুপ করে বসে থেকে মাধব ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলো, আমার মুখ দিয়ে কথা সরছিল না। কোনো প্রবল শক্তি যেন সজোরে আমার গলা টিপে ধরেছিল। এ পাহাড়, ওই গাছের সারি যেন ঝুঁকে পড়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে চাইছিল। আমার অবস্থা দেখে লোকটি বলে উঠল, বাবা, তুমি এমন করছো কেন? আমি আর সহ্য করতে না পেরে সর্বশক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম, কে তুমি? গুহামুখ কাঁপিয়ে লোকটি হেসে উঠল। তারপর গম্ভীর স্বরে আমার দিকে ডান হাত তুলে মৃদু গম্ভীর আদেশের সুরে বলল, আমার সঙ্গে এসো। আমার মাথার ভেতর একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল। আমার সব চিন্তা শক্তি, বুদ্ধি, যুক্তি মৃত সৈনিকের মতো পড়ে রইল মস্তিষ্কের যুদ্ধক্ষেত্রে। সে অনিবার ডাকে সাড়া না দিয়ে আমার উপায় নেই। গাছেরা পাতা নেড়ে নেড়ে বারবার বলতে চাইল আমি যেন তার আদেশ মান্য করি। আমিও মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করলাম। কিছু দূর যাওয়ার পরেই গুহামুখ থেকে যেটুকু আলো আসছিল তা বন্ধ হয়ে গেল। নিশ্ছিদ্র অন্ধকার। হোঁচট খেতে খেতে, কোথাও আবার সুড়ঙ্গের নিচু অংশে ঠক্কর খেতে খেতে এগিয়ে চললাম। অনেকটা সময় চলার পর একটা ফাঁকা হল ঘরের মতো জায়গায় এসে পড়েছি। কুলি চুনের গন্ধে ভরে আছে চতুর্দিক। খুব অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে জায়গাটি বৃত্তাকার। বেশ কিছুটা সময় অন্ধকারে থাকার জন্যই মনে হয় চোখটা সয়ে গেছে। তিনি একটা পাথরের ওপর বসে আমাকে গম্ভীর সুরে বললেন, তোমাকে কয়েকটা কথা বলে রাখি বাবা, অক্ষরে অক্ষরে মনে রাখবে। আমার সব কথা শুনতে পাচ্ছ তো? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। তিনি বললেন, সর্বপ্রথম তোমাকে এমন একজন সাধককে খুঁজে বার করতে হবে যার জন্ম বা দীক্ষা গ্রহণ ঘটেছিল 1955 সালের 20 জুন। তার সন্ধান আমি তোমাকে দেব। তাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে, আর তাকে বলবে তিনি যেন আমাকে শ্বেত সরিষার পিঠ করবির ব্যবহারটা শেখান। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকে জিজ্ঞাসা করলাম, সে সিদ্ধ পুরুষকে আমি পাবো কোথায়? তখনই আপনার ঠিকানা আমি পাই। আর সত্যি কথা বলতে আপনার খোঁজেই আমরা খোকাকে নিয়ে কলকাতায় যাই। তেমনই নির্দেশ ছিল। আপনার মটলেনের বাড়িতে তালা দেখে আমরা হতাশ হয়েই ফিরে যাচ্ছিলাম। শিয়ালদা স্টেশনে আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়া নেহাতি কাকতালীয়। আমি জিজ্ঞাসা করলাম, আর যদি আমার দেখা না পেতে? আবার আসতে হতো আমাকে বা আমাদের। আমার এ নিয়তি খণ্ডানোর নয়। আচ্ছা, কি ঘটেছিল 1955 সালের 20 জুন? আমি অন্যমনস্কভাবে বললাম, ওই দিনটি আমার দীক্ষা গ্রহণের দিন। সে তো জানি, আর বিশেষ কিছু ছিল কি? বিদ্যুৎ চমকের মতো একটা অসম্ভব কল্পনা আমার মাথায় এলো। আমি বললাম, সেদিন সূর্যগ্রহণ ছিল। আচ্ছা মাধব, ওই গুহাবাসী মানুষটি তোমাকে কি কি বিষয় খোকাকে শিখিয়ে দিতে বলেছিলেন আরেকবার বলো তো? মাধব হতভম্বের মতো বলল, শ্বেত সরিষা, পিতকরবীর ব্যবহার, দ্রব্যগুণ আর আর
আর কি? আর একটি মন্ত্র ওই গুহা মানুষটি আমাকে বলে দিয়েছিলেন আপনাকে শোনাতে। সেটি খোকাকে শেখানোরও নির্দেশ ছিল। কি সেই মন্ত্র? ওম নম দিগম্বরায় দিবাকর স্তম্ভনং কুরু কুরু স্বাহা। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, মাধব, মাধব, দয়া করে বলো তোমার নিকটজনের মধ্যে বা সুপরিচিত শত্রু মিত্রের মধ্যে দিবাকর নামের কেউ আছেন? কোনো এক দিবাকর নামের মানুষকে তুমি চেনো? শুধু একটিবার বলো। মাধব আমার পাগলের মতো মূর্তি দেখে ভয় পেয়ে গেল, কম্পমান গলায় বলল, না ঠাকুর মশাই, ও নামে আমি কাউকে চিনি না। হে ঈশ্বর! আমি পথের ওপর বসে পড়লাম কাঁপতে কাঁপতে। মাধব ছুটে এসে আমার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো, রুদ্ধশ্বাসে বলতে লাগলো, ঠাকুর মশাই, বলুন বলুন কি হয়েছে, কি বুঝলেন আপনি, দয়া করে বলুন। এই প্রকাশ্য দিবালোকেও আমার চোখে অন্ধকার ঘনিয়ে আসছে। থরথর করে কাঁপছে শিলাপ্রাচীর। গাছের ফাঁকে ফাঁকে যেন দৌড়ে বেড়াচ্ছে এক আদিম বিধ্বংসী বাতাস। খোকার হাসি হাসি মুখ আর তার কথাটি আমার মনে পড়ছে এখন। তোমার মন্ত্র নেওয়ার দিন আসছে আবার। অর্থাৎ আবার আসছে সূর্যগ্রহণ। এবার সে গ্রহণ চিরায়ত। নিজের বুক দু হাতে চেপে ধরে কোনো ক্রমে আমি উচ্চারণ করলাম, সৌরস্তম্ভন, ঋতু সংহার। একটা ফোঁপানির শব্দে আমার সংগীত ফিরল। তাকিয়ে দেখলাম মাধবের বুক ফুলে ফুলে উঠছে, চোখ দিয়ে অযোধ্যারায় গড়িয়ে পড়ছে জল। আমার সে এক অদ্ভুত অবস্থা। আসন্ন মহাবিপদের কথা ভাববো না অসহায় পিতাকে সান্ত্বনা দেব তা ঠিক করে উঠতে পারলাম না। কিন্তু সবার আগে আমি জানি আমার মাথা ঠান্ডা রাখতে হবে। হয়তো কিছুই করে উঠতে পারবো না, তবুও চেষ্টা তো করতেই হবে। মাধবের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো। আমার মনে হলো তার চোখে ভয় ছাড়া, দুঃখ ছাড়া আরো কিছু যেন একটা রয়েছে। সেটা যে কি তা ঠিক বুঝতে পারলাম না। তবুও তাকে আশ্বাস দিয়ে বললাম, মন শান্ত করো মাধব, কাল ভৈরবের কৃপায় সব ঠিক হয়ে যাবে। তুমি মন শান্ত করো। মাধব সজল চোখে বলল, এ বিষ বৃক্ষ আমারই রোপণ করা ঠাকুর মশাই। মানব জাতি আমাকে কোনোদিন মার্জনা করবে না। ভাবলাম প্রচন্ড দুঃখে হয়তো মাধবের মাথা ঠিক নেই। সঞ্জয়ের পিতা হিসেবে নিজেকে দোষারোপ করছে। তাকে বোঝাতে চেষ্টা করলাম, তোমার ঘরে জন্মগ্রহণ না করে খোকা অন্যত্র জন্মগ্রহণ করলেও এমনটাই হতে পারত। তুমি অহেতুক নিজেকে দোষারোপ করো না। মাধবের কান্নার সুর আরো উচ্চগ্রামে উঠল। সে আর্ত কণ্ঠে বলল, না ঠাকুর মশাই, আপনি বুঝতে পারছেন না, এ সমস্ত ঘটনার মূল আমি। খোকার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত আছে আমার অতীত চারণের মধ্যে। একই সময়ে এত চমক আমি জীবনে খুব কমই অনুভব করেছি, বা হয়তো কোনোদিন করিওনি। পূর্ববর্তী সব ঘটনা তুচ্ছাতি তুচ্ছ মনে হতে লাগলো আমার কাছে। মাধবকে সোজা করে বসিয়ে দৃঢ় স্বরে বললাম, সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও আমাকে, আমি সব জানতে চাই। মাধব চোখ মুছে সোজা হয়ে বসল। কিছুক্ষণ সময় নিল নিজেকে সামলে নিতে, বা সে যা বলবে সেগুলো একটু গুছিয়ে নিতে। তারপর ধীরে ধীরে মাধব বলতে শুরু করল, ঠাকুরদার পুরনো জিনিসপত্রের মধ্যে একটা ট্রাঙ্ক ছিল। তার পুরনো ট্যাগ ঘড়ি,
একটা পাথরের ছুরি, যেমনটা একমাত্র কলকাতার জাদুঘর ছাড়া আর কোথাও দেখিনি আমি। একটা ভালুকের চামড়া, আর তাতে দুটো গর্ত। সে দুটোতে হাত গলিয়ে নিলে বেশ একটা পোশাকের মতো হয়ে যায়। আর ছিল একটা মোটা ডায়েরি। আমার চিরকালই মনের মধ্যে একটা ব্যাপার খোঁচা দিত, এত জায়গা থাকতে লর্ড পঞ্চরের মতো পাণ্ডব বর্জিত জায়গায় ঠাকুরদা বসবাস শুরু করলেন কেন? হিমালয়ে তো কম জায়গা নেই যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর 5টা জাগতিক সুবিধা পাওয়া যায়। সেসব জায়গা ফেলে এখানে কেন? একদিন অবসর মতো ডায়েরিটা পড়তে শুরু করি। চা বাগানের দৈনন্দিন টুকিটাকি ঘটনা, হিমালয়ের বন পাহাড়ের বর্ণনা, সবই আর 5টা ডায়েরির মতো। ডায়েরির পাতা 10 পর থেকেই হঠাৎই এমন একটা জায়গার বিবরণ দিচ্ছেন ঠাকুরদা, যেখানে সব কিছু এক লহমায় বদলে যাচ্ছে। এই অঞ্চলের পাহাড়ি দৃশ্যেরই বর্ণনা দিচ্ছেন, তবে জমাট বরফ, তুষার ঝড়ের কথাও বলে চলেছেন, যা হিমালয়ের এই উচ্চতায় একেবারেই অসম্ভব। আমি মাধবকে থামিয়ে দিলাম। এভাবে পরিষ্কার সবকিছু বুঝে ওঠা সম্ভব নয়। তার কাছে জানতে চাইলাম, সে ডায়েরি কি এখনো আছে তোমার কাছে? সে মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি উঠে পড়ে তাকে বললাম, তবে চলো, আমি জিনিসটি দেখতে চাই। সেও উঠে পড়ল। আমার দিকে হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বাড়ির দিকে রওনা হলো। মাধবের বাড়িটি যে জায়গায়, তা আক্ষরিক অর্থেই মনোরম। বাড়ির সামনে ফুলের বাগান, পাহাড়ি বাঁশ চিরে বানানো বেড়া, সবুজ ঢালু উপত্যকায় ছড়িয়ে আছে শান্ত গ্রাম। গ্রাম যেখানে শেষ হয়, সেখানে একটি শান্ত জলের ছোট সরোবর। সরোবরের অন্য পাড়ে সারি সারি পাহাড়। পাহাড়ের ফাঁকে ফাঁকে ভারী নরম টুকরো টুকরো মেঘ, কুয়াশা। বন, গ্রাম, ফুল সবকিছুই দ্বীপ্রহরের রৌদ্রে ঝলমল করছে। বাড়ির পেছনে কিছুটা সমতল জায়গা, আর তারপর থেকেই থাকে থাকে উঠে গেছে উত্তুঙ্গ প্রস্তরমালা। অবশ্য পুরোটাই তার খাড়াই নয়, সমতল থেকে বেশ কিছুটা উচ্চতার ঢাল, বেশ চলাফেরার মতো। সেই ঢালে একটি সরু পায়ে চলা পথও মনে হয় দেখতে পেলাম। আমি মাধবকে বললাম, ওইদিকে মানুষের চলাচল আছে মনে হয়, তাই না? মাধব প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, আপনি আসুন ঠাকুরমশাই, সব বলছি। আমাকে একটি ঘরের বিছানায় বসতে দিয়ে মাধব কোথায় যেন চলে গেল। কিছু পরে যখন ফিরে এলো, তখন তার হাতে একটি থালা, তাতে রুটি আর কিছু তরকারি, অন্য হাতে একটি লাল রঙের ডায়েরি। খাওয়া দাওয়া তখন আমার মাথায় উঠেছে। তাড়াতাড়ি ডায়েরির পাতা উল্টে পড়তে শুরু করলাম। 12 নম্বর পাতায় এসে থমকে গেলাম। এইবার সেই অংশ শুরু হতে চলেছে। 1937 সালের একটি পাতা, জুন মাসের 3 তারিখ। ডায়েরিতে লেখা, জুন 3, 1937। অদ্য শিবির ফেলিলাম হিমালয়ের গহীন অরণ্যে। যতদূর চক্ষু যায় সারি সারি পর্বত আর ঘন হরিৎ বর্ণ অরণ্য। শতবর্ণের পক্ষী উড়িয়া বেড়াইতেছে। হ্রদের জলে রৌদ্রকিরণ পড়িলে হীরককুচি বলিয়া ভ্রম হয়। পিটারসন সাহেব দূরদর্শী বটে। এই স্থল মংপুরের অতীব নিকটে। শৃঙ্খলা চাষের পক্ষে ইহা অতি উৎকৃষ্ট জমি। কোনো এক ভবিষ্যৎকালে পর্যটন নির্ভর বাণিজ্য এই স্থলে নিশ্চিত রূপে গড়িয়া উঠিতে পারে। স্থানীয় শ্রমিক সংগ্রহ করিবার উদ্যোগে আগামীকাল বেরোব। রাত্রি নামিয়াছে বাহিরে, আহার সারিয়া লইতে হইবে।
একটি শব্দ শোনা যাইতেছে কিয়ৎ দূরত্বে, শক্তিশালী বাতাসের শব্দ। ইহা কি রূপে সম্ভব? জ্যোৎস্নালোক তরুরাজি প্রতীয়মান দৃষ্টির সম্মুখে, সমগ্র অরণ্য স্থির নিশ্চুপ। ক্রমশ বাড়িয়া উঠিতেছে বাতাসের কলরব। খুব সম্ভবত পর্বতের পূর্বমুখী উত্তরণের দিক থেকে আসিতেছে এই শব্দনিনাদ। উঠিতে হইবে। সম্ভবত উহার উৎস খুঁজিয়া পাইলেই পাইতে পারি। তাঁবুর দরজা সামান্য উন্মোচন করিলাম। তীব্র তুষার ঝটিকা আমার মুখমণ্ডলে ঝাঁপাইয়া পড়িল। 7 জুলাই 1937। প্রবলতম মারণ ব্যাধি হইতে ফিরিয়া আসিলে দেহ এবং মনের যে অবস্থা হইয়া থাকে, আমার পরিস্থিতি তাহা হইতে ভিন্ন নহে। যে অত্যাশ্চর্য ঘটনা পরম্পরার মধ্যে দিয়া বিগত মাসাধিক কাল অতিক্রান্ত হইয়াছে, বোধ করি মানব সভ্যতার ইতিহাসে তেমন ঘটনা বলি বিরল। এই ইতিবৃত্তি যেমন জটিল তেমনই অত্যাশ্চর্য। আমি যে বাঁচিয়া রহিয়াছি তাহা পরমা প্রকৃতির অসীম কৃপা, নতুবা পরম শক্তিমান আমার মধ্যে আগামীর কোনো বীজ বপন করিয়া রাখিয়াছেন বলিয়াই এ কালচক্রের অন্তর্নিহিত এক সম্ভাবনার ন্যায় আমি বাঁচিয়া রহিয়াছি। পূর্বকথিত রাত্রিকালে তাঁবু হইতে নির্গত হইয়া তুষার ঝটিকার উচ্চ লক্ষ্য করিয়া অগ্রসর হইলাম। পারিপার্শ্বিক বনরাজিতে উক্ত বাতাসের বিন্দুমাত্র প্রভাব নেই, যেন কোনো নির্দিষ্ট গতিপথ হইতে নির্গত হইয়াছে এবং ঋজু পথে ধাবিত হইয়া তা আমার তাঁবুর সামনে উপস্থিত হইয়াছে। পথ চলিতে চলিতে আমার সম্মুখে পূর্ব দিকের উত্তরায় শিলাপথ উপস্থিত হইল। মন্ত্রমুগ্ধের মতো সেই দিশায় পর্বত আরোহণ করিতে লাগিলাম। কিছু পরে শিলাভূমির উপরিস্থিত সমতল স্থানে উপস্থিত হইলাম। পর্বতের একটি খাঁজ ঝুলন্ত প্রাঙ্গণের মতো সম্মুখে বিস্তৃত। প্রাঙ্গণটি যে স্থানে উচ্চতর শিলারাজির পাদদেশে শেষ হইয়াছে, সে স্থলে একটি গুহামুখ। তাহার অভ্যন্তর ভাগ হইতে ক্ষীণ আলোক ও প্রবল তুষার শীতল বাতাস নির্গত হইতেছে। যে আলোক রশ্মি গিরিমুখ হইতে নির্গত হইতেছে, তাহার সাদৃশ্য মনুষ্য সৃষ্ট কোনো আলোকের সঙ্গে নাই। ইষ্ট নাম স্মরণ করিয়া প্রবেশ করিলাম। আলোক রেখার উজ্জ্বল পরিসর ব্যতীত গুহাপথের অবশিষ্ট অংশে অসীম অন্ধকার। তীব্র ঝাঁঝালো সালফারের গন্ধ ছড়াইয়া আছে। একটা মৃদু সুগন্ধ আমার নাকে আসিয়া লাগিতেছে। সে সুঘ্রাণে ঝিম ধরিয়া যায়, চক্ষু আপনি মুদিয়া আসে। কতক্ষণ চলিয়াছিলাম স্মরণ করতে পারি না। গুহা মধ্যে একটি শূন্য স্থানে উপস্থিত হইলাম। সালফারের গন্ধ সম্পূর্ণ অনুপস্থিত। তীব্র সুগন্ধে পরিপূর্ণ স্থানটি। অপর পার্শ্বের শিলা প্রাচীরের অভ্যন্তরে অপর একটি পথ হইয়া উন্মুক্ত বাতাস ছুটিয়া আসিয়া শূন্যস্থানে প্রবল ঘূর্ণবাতের সৃষ্টি করিয়াছে। সে অসীম শক্তিধর ঘূর্ণনে আলোক রশ্মিগুলিও প্রবল বেগে ঘূর্ণিত হইতেছে, আর ক্রমে সে আলোক রশ্মি কৃষ্ণবর্ণ ধারণ করিতেছে। প্রবল শৈত্য আর আতঙ্কে আমার দেহ থরথর করিয়া কাঁপিয়া উঠিল। আমার সমগ্র শরীর পলায়ন করিতে চাইতেছে, কিন্তু মনের গহীনে এক প্রবল আকর্ষণ অনুভব করিতেছি সম্মুখে অগ্রসর হইবার। মন্ত্রচালিত মৃন্ময় মূর্তির মতো সে ভয়াল ঘূর্ণবাতের মধ্যে গিয়া পড়িলাম। মুহূর্তের মধ্যে আমার দেহটি শূন্যে উঠিল। কৃষ্ণ প্রায় আলোকের ছটায় আমার সম্মুখে এক অচেনা বিশ্ব উন্মোচিত হইল।
বিপরীত পার্শ্বের গুহা মুখ দিয়া দেখিতে পাইলাম তুষারাবৃত এক প্রান্তর। সেই তুষার শ্মশানে তৃণমাত্রেরও উপস্থিতি নেই। ভালুক চর্মাবৃত এক ভয়ানক পুরুষ অদ্ভুত মুদ্রায় দণ্ডায়মান। তাহার পশ্চাতে গগনের সূর্যকে ক্রমশ ঢাকিয়া ফেলিতেছে গ্রহণের থাবা, আর সে মানুষটির মুখ হইতে ক্রমাগত এক সুরে নির্গত হইতেছে এক স্তোত্র, ওম নমো দিগম্বরায় দিবাকর স্তম্ভনং কুরু কুরু স্বাহা। এরপর ডায়েরির পাতা আর নেই, ছেঁড়া নয়, ওইখানেই শেষ। আমি অবাক হয়ে মাধবের মুখের দিকে তাকালাম। সে উৎকণ্ঠা ভরা মুখ নিয়ে বলল, কি হলো ঠাকুর মশাই? এমন ডায়েরি আর আছে? সে দুদিকে মাথা নাড়ল। আমি ডায়েরিটা বিছানার ওপর রেখে বললাম, এর পরের ঘটনা তবে কি কিছু জানা আছে তোমার? মাধব একটা চেয়ারে বসে পড়ে বলল, না, ঠাকুরদা যখন মারা যান তখন আমি বছর 5-এর, তাই এ ব্যাপারে আর কিছুই জানা নেই। কোনোদিন কি বুঝেছি এ পরিস্থিতির মধ্যে পড়ব? আগে জানলে খোকার সামনে ওই বাক্স খোলা রাখার ভুল আমি কোনোদিন করতাম না। পথশ্রমের ক্লান্তি তো ছিলই, তার উপর এই সমস্যার কোনো আশু সমাধান হাতের কাছে না থাকায় খুব ক্লান্ত লাগছিল। জানি বিশ্রাম নেওয়ার চেষ্টা করেও খুব একটা লাভ হবে না, দু চোখের পাতাও এক করতে পারবো না। মাথা কাজ করছিল না। মাধবকে সঙ্গে নিয়ে খোকার কাছে গেলাম। বাগানের দোলনাটিতে খোকা বসেছিল। আমাদের দেখে সে হাসল। আমি তার পাশে গিয়ে বসলাম। কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন মাথায় না আসায় সরাসরি বোকার মতো জিজ্ঞাসা করলাম, সঞ্জয়, তুমি যা যা জানো আমাকে বলো। খোকা শান্ত চোখে তার বাবার দিকে তাকালো। মাধব নিঃশব্দে মাথা নাড়ল। খোকা আমাকে বলল, আমি 9 নবগ্রহ জানি, 7 সমুদ্র জানি, 4 বেদ জানি, 6 ঋতু আর 10 দিক জানি। আমি খানিক বিরক্ত হয়েই বললাম, আরে সে তো সবাই জানে, তুমি পাহাড়ের ওই গুহার কথা কি জানো? খোকা আবার হাসল, নিঃশব্দ অর্থপূর্ণ হাসি। হঠাৎ খেয়াল হলো গ্রহ, সমুদ্র, বেদ, ঋতু সম্বলিত এক বিরাট চক্রের কথাই খোকা বলছে। আমি শিউরে উঠলাম খোকার সেই ঠান্ডা হাসি দেখে। মাধব বোকার মতো চেয়ে রইল। খোকা তার জামার পকেট থেকে একটা ফুল বার করে আমার হাতে দিল। করবী, হলুদ করবী। স্তম্ভন একটি বিশেষ প্রক্রিয়া। উচ্চমানের সাধক এর মাধ্যমে ব্যক্তি বিশেষ তো বটেই, প্রকৃতির অসীম শক্তিকেও বশ করতে পারে। এই প্রক্রিয়া 6টি তান্ত্রিক কর্মের অন্যতম। যার ওপর এই প্রক্রিয়া প্রয়োগ করা হবে তার দুর্বলতম অবস্থায় এটি সবচেয়ে বেশি কার্যকর। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে সূর্যের দুর্বলতম অংশটি প্রত্যক্ষ করা যায়। সে সময়টি সূর্য স্তম্ভন করা সবচেয়ে সহজ, আর তা সম্ভব হলে সমস্ত ঋতুচক্র তথা সূর্যের গতি সে তান্ত্রিকের করায়ত্ত হয়ে পড়বে। সোজা কথায় সূর্যদেব তার কেনা গোলাম হয়ে থাকতে বাধ্য হবেন। কিশোরী হেসে উঠল। আমি না হেসে চুপ করে রইলাম। কিন্তু তারানাথের এই কথায় বিন্দুমাত্র সায় দিতে পারলাম না। কিশোরী বলল, সূর্য কি শুধু পৃথিবীতেই আছে ঠাকুরমশাই? এত বড় আকাশগঙ্গার একটি জায়গায় সূর্য অবস্থিত। কত গ্রহ, কত উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ তার শক্তিতে বলীয়ান। পৃথিবীতে যখন সূর্যগ্রহণ হচ্ছে, অবশিষ্ট সৌরজগতে তখন কি সর্বত্রই সূর্যগ্রহণ হচ্ছে? শুধুমাত্র পৃথিবীতে বসে সূর্যের ওপর কি নিয়ন্ত্রণ করা সম্ভব? তুমি বোধহয় খেয়াল করনি, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে।
সূর্যালোকের যে অংশটুকু পৃথিবীতে আসে তাকে নিয়ন্ত্রণ করলেই পার্থিব সূর্যকে করায়ত্ত করা হয় নাকি? আর বাকি সৌরজগতের সূর্যালোক তো নিষ্ফলা, সেই জন্যই তো অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। প্রাণময় পার্থিব সূর্যালোকই জীবনদায়ী সূর্যের দেবত্ব, তাকে বশে আনলেই সম্পূর্ণ সূর্যটি হাতে আসে। যাই হোক, গল্পটা তো বলুন। তারানাথ হেসে ফেললেন বেশ জোরেই। তোমরাও পারো, বিশ্বাসও করবে না, আবার প্রতি সপ্তাহে এসে হতে দাও নিত্য নতুন গল্পের জন্য। যাই হোক, শোনো। চারি ধূপ জেলে দিয়ে গিয়েছিল। ধূপের গন্ধ মৃদু বাতাসের ভরে ছড়িয়ে পড়েছিল ঘরের কোনায় কোনায়। শাঁখ বাজার শব্দ শোনা গেল উঠোনের তুলসীতলা থেকে। সন্ধ্যার নিকের জন্য তারানাথকে উঠতে হলো। আমরাও সে ফাঁকে সিগারেটে দুটি টান দিয়ে নিতে পারলাম। বেশভূষা পরিবর্তন করে তারানাথ এলেন। চা আর তেলে ভাজা গরম বাদাম মাখানো মুড়ি দিয়ে গেল চারি। তারানাথও তার গল্পের খেই ধরে এগোতে লাগলেন। আমি বেশ নিশ্চিত করেই বুঝলাম কোনো না কোনোভাবে খোকা আর গুহাবাসী সাধু এক ও অভিন্ন লোক। কালচক্রের এক অস্বাভাবিক নিয়মে তারা সময়ের দুটি অংশে অবস্থান করছে। সাধনার কিছু অজ্ঞানতাবশত সেই ভয়ানক সন্ন্যাসী সৌরস্তম্ভন করে উঠতে পারেনি, তাই অতীতের খোকা বা তার শৈশবের মাধ্যমে সে অজ্ঞানতার খামতিগুলি পূর্ণ করে নিতে চাইছে। কালচক্রের অমোঘ নিয়ম অতিক্রম করে খোকার কাছে আসা তার পক্ষে সম্ভব নয়। দুটি কাল সমাপতিত হলে উভয়েরই ধ্বংস সুনিশ্চিত। আমি মাধবের কাছ থেকে তার ঠাকুরদাদার ডায়েরিটি নিয়ে আবার খুঁটিয়ে পড়তে লাগলাম। কয়েকটা ব্যাপার এবার খুব ভালো করে লক্ষ্য করলাম। মাধবের ঠাকুরদাদা সন্ন্যাসীকে গুহার মধ্যে দেখেননি, সুড়ঙ্গ পথের অন্য পাড়ে এক ভালুক চর্মাবৃত পুরুষকে দেখেছিলেন, আর দেখেছিলেন তুষার প্রান্তরের আকাশে সূর্যগ্রহণ। কম বেশি যাই হোক, ওই পাথুরে গুহার মধ্যেই এই ঘটনার পূর্বকথন বা উত্তর কথা খুঁজে পাওয়া যাবে, এ স্থির বিশ্বাস আমার জন্মেছিল। আপাতত বুঝলাম যে আমার বিশ্রামের অত্যন্ত প্রয়োজন। মাধবকে জানিয়ে রাখলাম রাতে গুহায় প্রবেশ করতে হবে। স্নান করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। একটা ঘোর আচ্ছন্ন করে রাখলো আমার সমস্ত সত্তা। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে উঁকি মেরে যেতে লাগলো খোকার মুখ, একটি গুহা এবং সূর্যগ্রহণ। রাত্রি বড় তাড়াতাড়ি নামে পাহাড়ে। বিকেলের পর সন্ধেকে সাত তাড়াতাড়ি পিছনে ফেলে সরাসরি নেমে আসে রাত্রি। পর্বতের গায়ে গায়ে জ্বলে থাকা আলোর কণারা বুঝিয়ে দেয় মানুষের অস্তিত্ব। একসময় কুয়াশা ঘনিয়ে আসে আর তাদের ঢেকে দেয়। ধীরে ধীরে পাহাড়, বন, কুয়াশা, আকাশ এক মহাশূন্য হয়ে চোখের সামনে ভেসে থাকে। রাতে সামান্য খাবার নাকে মুখে গুঁজে আমি আর মাধব বেরিয়ে পড়লাম। প্রবল উত্তেজনার বশে মাধব কিছুই মুখে তুলতে পারল না। পরম আর প্রবল আপত্তি ছিল খোকাকে এই দুর্গম পথে ছেড়ে দিতে। তাকে বুঝিয়ে সুঝিয়ে যখন তিনজন রওনা দিলাম, চতুর্দিক ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র রাত জাগা দু একটা পাখির ডাক শোনা যায়, আর শোনা যায় ঝিঁঝির ডাক। মাধব গুহামুখের পথ ধরেছিল, আমি তাকে নিরস্ত করে নিয়ে চললাম সম্পূর্ণ বিপরীত পথে। মাধব আমাকে পিছু ডাকলো একবার, তারপর খোকার এই দিকেই যেতে হবে শুনে থমকে গিয়ে আমাদের পিছু পিছু চলল। খুব খাড়া পথ নয়, পায়ে চলা একটা ক্ষীণ রেখা বোঝা যায় পেট্রোম্যাক্সের মৃদু আলোতে। এ পথে পাহাড়িরা যাতায়াত করে তা বেশ বোঝা গেল। দুদিকে ইতিউতি ঝোপ, মাথার ওপর ভিড় করে আছে বনস্পতিরা।
কিছুটা ওঠার পর সামনে কিছুটা সমতল জায়গা, অনেকটা মন্দিরের চাতালের মতো দেখতে সেটি। চাতাল যেখানে শেষ হয় সেখানে একটি গুহামুখ। লতা পাতায় মুখটা এমনভাবে ঢেকে আছে যে দূর থেকে দেখলে মনে হতে পারে ওটি পাহাড়েরই সবুজ গা। পায়ে চলা পথটি বাঁ দিকে চলে গেছে চাতালের গা ঘেঁষে উত্তরমুখী অন্য পাহাড়ে। আমি মাধবের সহায়তায় গুহামুখের লতা পাতাগুলো ছিঁড়ে চলার মতো একটু পথ বের করে নিলাম। আমার সঙ্গে সবসময় পবিত্র গঙ্গা জল থাকে। মাধব ও নিজের গাত্রবন্ধন করে আমরা গুহার মুখে প্রবেশ করলাম। খোকার গাত্রবন্ধন করা সমীচীন মনে হলো না, তার ওপর অশুভ শক্তির দৃষ্টি পড়া একান্ত প্রয়োজনীয়, নয়তো সত্য উন্মোচন সম্ভব নয়। অন্ধকার পথ, সবার সামনে আলো হাতে আমি, মাঝে খোকা, সবশেষে মাধব আসছে চতুর্দিক দেখতে দেখতে। এরই মধ্যে পেছনে একটা শব্দ শুনে আমি আর মাধব পিছু ফিরে তাকালাম। মাধবের কাঁধের ওপর দিয়ে আমার হাতে উঁচু করে ধরা পেট্রোম্যাক্সের আলো পাথুরে পথের ওপর পড়েছে। একটি পাহাড়ি ইঁদুরকে দৌড়ে যেতে দেখলাম। এছাড়া গুহাপথ জনশূন্য। মাধব উৎকণ্ঠিত গলায় বলল, ঠাকুর মশাই, আমি স্পষ্ট শুনেছি চুড়ি আর নুপুরের শব্দ। সে শব্দ আমিও শুনেছি। এ মুহূর্তে মাধবকে বুঝতে দিলে চলবে না। সে ভয় পেলে সমস্ত কিছু বানচাল হয়ে যাবে। মুখে বললাম, তোমার গাত্রবন্ধন করা আছে, ভয়ের কিছু নেই, এগিয়ে চলো। আঁকাবাঁকা পথে এগিয়ে আমরা একটি ফাঁকা জায়গায় পৌঁছলাম। চতুর্দিকে পাথরের প্রাচীরের মধ্যে সমতল স্থান। এইটি যে মাধবের দেখা বা ডায়েরিতে বর্ণিত শূন্যস্থানটি তা বুঝতে পারলাম। আমাদের পথের সম্পূর্ণ বিপরীতে একটি অন্ধকার পথও দেখা যাচ্ছে, ঘোর অন্ধকার। শূন্যস্থানের মাঝামাঝি একটি বেদির মতো জায়গা, তার ঠিক উল্লম্ব অবস্থানে গুহার ছাদে একটি বেশ বড় ছিদ্র। মাধব আবার চমকে পিছু ফিরে তাকালো। আমি সেদিকে এগিয়ে যেতেই খোকা আমার হাত টেনে ধরল। কি বজ্র আঁটুনি ওইটুকু ছেলের হাতে! আমার ডান হাতের কবজি টনটন করে উঠল। আদেশের সুরে সে আমাকে বলল, সাদা সর্ষে হলুদ করবি আমার পকেটেই পাবে, তার প্রকৃত ব্যবহার আমাকে শিখিয়ে দাও। খোকার গলার স্বর সম্পূর্ণ বদলে গেছে। কচি গলার আড়াল থেকে যে গম্ভীর স্বরটা আমাকে আদেশ দিচ্ছে তাকে অমান্য করার সাধ্য আমার নেই। তবুও অনেক কষ্টে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? গুহার দেওয়াল কাঁপিয়ে খোকা খলখল শব্দে হেসে উঠল। মাধব সে শব্দ সহ্য করতে না পেরে মেঝের ওপর মাথা ঘুরে পড়ে গেল। আমার মনে হলো যে গুহাপথ বেয়ে আমরা এখানে পৌঁছেছি তার অন্ধকারে একটি মৃদু খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম যেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে খোকা গমগমে গলায় বলে উঠল, 3000 বছর ধরে পথ চলছি আমি, অক্লান্ত অশেষ। এবার তার শেষ হবেই। আমি দুরন্ত ভয়ের মধ্যেও দৃঢ় গলায় বললাম, আমি তোমাকে কোনো ক্রমেই শ্বেতসর্ষে বা পিতকরবীর ব্যবহার শেখাবো না সঞ্জয়, তাতে আমার প্রাণ যায় যাবে। খোকা আমার দিকে লাল টকটকে চোখ মেলে তাকালো। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। সে অনুভূতি বলে বোঝানো যায় না। নিষ্ঠুর লাল রঙের চোখের কোণে ভেসে উঠেছে বেদনার ছাপ। দেখে মনে হয় এই রাগ, এই নিষ্ঠুরতা তার বহিরাঙ্গের। মনের অন্দরমহলে এক সরল নির্মল শিশু যেন পরিত্রাণের পথ খুঁজছে। আমি মনে সাহস সঞ্চয় করে তার কাছে গেলাম। কাঁধে হাত রাখতেই সে ফুঁপিয়ে কেঁদে উঠল।
দ্রুত ওঠানামা করতে লাগলো তার ছোট্ট বুকটা। আমি দু হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে তার কপালের দুটি পাশ টিপে ধরে রাখলাম। আস্তে আস্তে শান্ত হয়ে এলো সে। এমন সময় পেছনে একটা জান্তব শব্দ শুনে আমি ঘুরে তাকালাম। একটা নারী মূর্তি গুহামুখ থেকে বেরিয়ে এসেছে। ধকধক করে জ্বলছে তার চোখ দুটি। সারা দেহ ঘিরে আশ্চর্য শক্তি তরঙ্গমালা, আর সে তরঙ্গ ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করছে। কখনো সে উজ্জ্বল শ্বেতশুভ্র, কখনো ঘোর কৃষ্ণবর্ণ। বাতাসের অনুপস্থিতিতেও লাল টকটকে চুলগুলো উড়ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তা ওই শক্তি তরঙ্গের আকর্ষণের ফল। হিসহিস করে ভয়ঙ্কর কণ্ঠে সে বলল, ঠাকুর মশাই, আমার যুগ যুগান্তরের সাধনায় বাধা দেবেন না, তার ফল ভালো হবে না কিন্তু। আমি বিস্মিত হতে যেন ভুলে গিয়েছিলাম। এত ঘটনার ঘনঘটা, এত চমক, এতেই যেন অভ্যস্ত হয়ে পড়েছিলাম ক্রমশ। হাত জোড় করে আকুল স্বরে বললাম, মা, তুমিও? খিলখিল করে হেসে উঠল পরমা। ভয়ঙ্কর গলায় বলল, আমিও না, একমাত্র আমি ওই ডায়েরির লেখন। গুহার মধ্যে মাধবের কোকার ভবিষ্যৎ রূপ দর্শন সব আমারই তৈরি প্রহেলিকা। তুমি সঞ্জয়কে স্তম্ভন প্রক্রিয়া শিক্ষা দাও যদি প্রাণে বাঁচতে চাও। আমি আর্তনাদ করে উঠলাম, কিন্তু কেন? আপনি জানেন না সূর্য স্তম্ভিত হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? চোখের পলকে আমার মুখের সামনে চলে এলো পরম। চোখের সাদা অংশে ফুটে উঠল সর্পিল লাল রক্তবাহ। একটা সুমিষ্ট গন্ধ ছড়িয়ে পড়েছে গুহা মধ্যে। আমার মাথা ঝিমঝিম করে উঠল। বিলুপ্ত হতে লাগলো জ্ঞান। ঘুম ঘুম অর্ধনিদ্রিত কানে শুনতে পেলাম পরমার ভয়ঙ্কর গলা। পৃথিবী নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে সূর্য তার নিজের মেয়েকে নির্জন দ্বীপে নির্বাসন দেয়, তাকে আমি ওই আকাশ পথে স্থির করে রাখবো। আর আপনার সন্তান? মহাশক্তিমান ভাস্করের স্তম্ভনের প্রচেষ্টায় তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমার সন্তান? তুচ্ছ মানব সন্তানের প্রতি আমার কোনো মায়া দয়া নেই। দেখো নি ওই ভাল্লুকের চামড়া, সেও তো এক সন্তানেরই দেখই ছিল। সে পুড়ে মরেছে সূর্য স্তম্ভনের সময়। একমাত্র স্তম্ভনের প্রকৃত প্রক্রিয়া জানতো না বলে সে বিফল হয়েছে। ইউলিসের মতো বীর সন্তানকে বলি দিতে আমার হাত কাঁপে না। সঞ্জয় তো সামান্য এক মানব শিশু। আমার জ্ঞান সম্পূর্ণ অবলুপ্ত হলো না। গুহার মধ্যে এক ভয়ানক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ছোটখাটো নুড়ি পাথরও সেই ভয়ঙ্কর ঘূর্ণি বাতাসের মধ্যে পড়ে ঘূর্ণিত হচ্ছে। ভয়ঙ্কর নারীটি আমার গলা লক্ষ্য করে হাত বাড়িয়েছে। আমি বুঝলাম আমার অন্তিম সময় আসন্ন। তাও জোর করে চোখ খুলে রাখলাম আমি। এ সুন্দর পৃথিবীকে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যেতে চাই। চারির মুখটা বড় মনে পড়ছিল, তাকে তো আর দেখতে পাবো না। হাত জোড় করে আমি মনে মনে ইষ্টকে স্মরণ করলাম। দেবরাজ সেব্যমান পাবনাঘ্রি পঙ্কজং বাল্য যজ্ঞ সূত্রমিন্দু শেখরং কৃপাকরং নারদাদি যোগী বৃন্দবন্দিতং দিগম্বরং কাশিকা পুরাধিনাথ কালভৈরবং।
হঠাৎই অনেকগুলো জন্তুর ডাক শুনতে পেলাম বলে মনে হল। বড় মধুর ডাক। জীবনে এই তৃতীয়বার শুকরের ডাকে কান জুড়িয়ে এলো। পরমা থমকে গেল। তীব্র মিষ্টি গন্ধের পরিবর্তে তীব্র পোড়া ছাইয়ের গন্ধে গুহার ভেতরটা পূর্ণ হয়ে গেল। ঘূর্ণাবর্ত ক্রমশ মৃদু হাওয়ায় পরিণত হয়ে ছোট্ট পাখির মতো আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। খোকা এগিয়ে এলো পরমার দিকে। তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, এবার বাড়ি চলো মা, আর রাগ করে থেকো না। পরমা ফুঁসে উঠতে গেল ক্রুদ্ধ নাগিনীর মতো। খোকা আরো নরম করে হেসে তার কপালে আঙুল বুলিয়ে দিল। চমকে উঠল পরমা। আর ঠিক তারপরেই তার চোখ দুটো শান্ত হয়ে এলো। করুণ চোখে চতুর্দিক দেখে নিয়ে খোকার হাত ধরে সে গুহামুখের দিকে এগিয়ে গেল। গুহামুখের ঠিক সামনে পৌঁছে খোকা ঘুরে তাকালো আমার দিকে। আমার সারা দেহে বিদ্যুৎ খেলে গেল। আমার মনে পড়ল এই চোখ আমি কোথায় দেখেছি। আমার মনে পড়ল এই চোখ আমার গ্রামের সীমান্তবর্তী মাঠের শুয়োর চড়ানো সেই লোকটার। আমার রক্ষাকর্তা সে, আমার ইষ্ট দেবতা কাল ভৈরব। খোকা গুহামুখের বাইরে চলে গেল পরমার হাত ধরে। এতক্ষণে প্রথম ঝিঝির ডাক শুনতে পেলাম এখানে আসার পর। মাধব ধড়মড় করে উঠে বসল। পাগলের মতো চিৎকার করে উঠল, খোকা কোথায় ঠাকুর মশাই? পূব দিকের গুহাপথে সূর্যের প্রথম আলো এসে পড়েছিল। সেদিকে তাকিয়ে পরম শান্তিতে বললাম, আছে, সে আছে। তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটি যে কে তা আজও আমি বুঝতে পারিনি। সে যেই হোক, তার যেন শান্তি প্রাপ্তি হয়। ভালো থাকুক সে। বাইরে বেরিয়ে এলাম আমি আর কিশোরী। এখনও বাতাসে সুগন্ধি আবিরের গন্ধ। আমি কিশোরীর মুখের দিকে তাকালাম। দেখলাম তার দৃষ্টি উদাস। আমি জানি সে কি ভাবছে। আমি জানি তার মনটা তোলপাড় করছে বাবা মায়ের উপেক্ষিত চির হতভাগিনী সার্সি জাদুকরীর কথা। সে হয়তো এ বসন্তে ফিরে গেছে তার দ্বীপে। পিতা সূর্যদেবের প্রথম কিরণে আগুনের মতো জ্বলছে তার লাল চুল। লতায় লতায় ফুল এসেছে, আর মাঝে মাঝে হতভাগিনী মুখ তুলে তাকাচ্ছে সমুদ্রের দিক বলয়। হয়তো দেখছে ইথাকার কোনো জাহাজ ভেসে আসছে কিনা বিজন পরিত্যক্ত এই সমুদ্র তটে। আপনারা শুনলেন লেখক শ্রী কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প ঋতুসংহার। কেমন লাগলো গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি সায়ন, অন্যান্য চরিত্রে নবনীতা, প্রীতম এবং সাবর্ণ। আরও একবার বলে রাখি, সময় খুব খারাপ। আমাদের সকলের নিজেদের সাধ্যমতো কিছু না কিছু করা উচিত। আমাদের এই ভিডিও থেকে হওয়া প্রথম 14 দিনের রেভিনিউ এবং আমাদের মণ্ডলীর সদস্যদের ডোনেশন থেকে পাওয়া যৎসামান্য অর্থ আমরা তুলে দেব এক ত্রাণ তহবিলে। ভালো থাকবেন। শুভরাত্রি।